আজ ভারতে এক অদ্ভুত ঘটনা ঘটেছে এবং সাম্প্রতিক সময়ে এই ঘটনা শেষ কবে ঘটেছে কেউই হয়তো মনে করতে পারছেন না। আপনারা জানেন কিছুদিন আগে 4 নভেম্বর কিছু শিখ সম্প্রদায়ের মানুষ পাকিস্তানে গেছিলেন 555তম বার্থ অ্যানিভার্সারি গুরু নানক দেব প্রকাশ পর্ব পালন করতে। প্রতি বছরই কিন্তু এই পরম্পরাটাই বজায় থাকে, যেখানে পাকিস্তানে নির্দিষ্ট একটি ধর্মস্থানে, সেখানে পাঞ্জাবের কিছু সেই শিখ সম্প্রদায়ের মানুষ বর্ডার ক্রস করে পাকিস্তানে যান এবং 10 থেকে 12 দিনের টাইম পিরিয়ড কাটানোর পর তারা ফের ভারতে চলে আসেন। এবছর কিন্তু ভারতের বিদেশ মন্ত্রক প্রায় 2000 জনের কাছাকাছি ব্যক্তিকে এই পারমিশন দিয়েছিলেন। তারা কিন্তু পাঞ্জাবের ওয়াগা বর্ডার থেকে পাকিস্তানে যান এবং এই গুরু নানক পর্ব পালন করে ফের 13ই নভেম্বর তারা কিন্তু ভারতবর্ষে ফিরে আসেন। টোটাল ভারতীয় সংখ্যা যদি আপনারা দেখেন, পিলগ্রিমেজের সংখ্যা যদি দেখেন, তাহলে 1923। এবার এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে? এই 1923 জনের ভিড়ে একজন পাকিস্তানে থেকে গেছেন এবং তিনি কিন্তু মহিলা এবং তার বয়স কিন্তু 52 বছর। অনেকে হয়তো ভেবেছিলেন তিনি হয়তো পাকিস্তানে হারিয়ে গেছেন, কিন্তু হঠাৎ করে আজকে দুপুরে একটি পত্র, মানে একটি ডকুমেন্ট ভারতের কাছে আসে। সেই ডকুমেন্টে কি বলা হয়েছে? সেই ডকুমেন্টে বলা হয়েছে যে ভারতের নাগরিক সর্বজিৎ কৌর তিনি পাকিস্তানে গেছেন এবং শিখ সম্প্রদায় এই উৎসব পালনের শেষে তিনি একজন পাকিস্তানিকে বিয়ে করে নিয়েছেন। মানে আপনারা কিভাবে এই বিষয়টিকে নেবেন আমি জানি না, কিন্তু অনেস্টলি স্পিকিং আপনারা বিভিন্ন ডকুমেন্ট ভেরিফিকেশন করুন, এই অদ্ভুত কাণ্ডটি ঘটেছে। সেখানে বলা হয়েছে যে লাহোরের কাছাকাছি এক পাকিস্তানি থাকতেন যার নাম নাসির হুসেন, এবং নাসির হুসেনকে তিনি বিয়ে করে তিনি ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এখন তার নাম নূর। অর্থাৎ পাকিস্তানে গেলে এইভাবে ধর্ম পরিবর্তন করিয়ে দেওয়া সম্ভব এবং শিখ সম্প্রদায়ের একজন মানুষ ইসলামে ধর্ম গ্রহণ করলেন, তাও আবার শিখদের এক উৎসব পালনকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটল। এবার হঠাৎ করে এই ঘটনা ভারতকেও কিন্তু চমকে দিয়েছে। আজকে ভারতের উদ্দেশ্যে একটি ডকুমেন্ট পাঠানো হয় যেখানে লেখা ছিল নিকাহনামা, অর্থাৎ ইসলামী ধর্মগ্রন্থে মানে ধর্মাবলম্বী মানুষরা যখন বিয়ে করেন এই নিকাহনামা তাদের অফিসিয়াল ডকুমেন্ট হিসেবে গ্র্যান্ট হয় এবং এই ডকুমেন্ট ভারতের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে একটি অফিসিয়াল বিবৃতি দিয়ে বলা হয়েছে যে তারা এই পার্টিকুলার সরবজিৎ কৌর, যে মহিলাকে নিয়ে কথা হয়েছে, তারা তো এন্ট্রি নিয়েছেন পাকিস্তানে, তিনি এন্ট্রি নিয়েছিলেন সকলের সঙ্গে, কিন্তু এক্সিট ক্লিয়ারেন্স করেননি, অর্থাৎ তিনি স্বেচ্ছায় পাকিস্তানে থেকে গেছেন। এবার এখানেই প্রশ্ন উঠে গেছে ভারতের গোয়েন্দাদের মনে যে তাহলে এই ব্যক্তির বা এই মহিলার আসল পরিচয়টি কি। যখন আরো তথ্য এই মহিলাকে নিয়ে সামনে আসে তখন দেখা যায় এই মহিলার বয়স 52 বছরের একজন নারী পাকিস্তানে হঠাৎ করে গেলেন এবং বিয়ে করে নিলেন, সেটা কি কার্যত সম্ভব? এই মহিলার কিন্তু দুজন ছেলে আছে, যে ছেলে এখন ভারতে থাকেন এবং এই মহিলা কিন্তু ডিভোর্সি। এনার স্বামীর নাম এনার স্বামীর নাম কর্নেল সিং, যিনি 30 বছর আবার ইংল্যান্ডে থাকতেন। স্বামী মারা যাওয়ার পর তিনি কোনো পাকিস্তানের যুবকের পাল্লায় পড়লেন নাকি, সেটা তো নিঃসন্দেহে একটা বড় প্রশ্ন। কিন্তু হঠাৎ করে এই রকম ভাবে পাকিস্তানে যাওয়া এবং সেখানে ধর্ম পরিবর্তন করে বিয়ে করে নেওয়া, এটা তো ভাই একদিনের পরিকল্পনায় হয় না। এরপর ভারতের গোয়েন্দারা শিখ সম্প্রদায়ের যে বিভিন্ন সংগঠন তাদের সঙ্গে যোগাযোগ করেন। সকলের আগে যে প্রশ্নটি ওঠে যে শিখ সংগঠনগুলো কিসের বেসিসে এই মানুষগুলোকে বেছে নিয়েছিলেন পাকিস্তানে গুরু নানক জয়ন্তী পালন করার জন্য। কারণ এটি একটি পরিকল্পনা বলে মনে করছেন গোয়েন্দারা। মানে আমি সে দেশে গেলাম, আমি ফিরলাম না, এতটা আলাদা ব্যাপার। আমি বিয়ে করে নিলাম, সেটা তো সম্পূর্ণ ডিফারেন্ট বল গেম। বিয়ে করার জন্য একটা মানুষকে চিনতে হয়, জানতে হয়, তাদের সঙ্গে ন্যূনতম পরিচয়টি থাকতে হয়, এবং আমি ধর্ম পরিবর্তনের মতো একটা বড় সিদ্ধান্ত নিয়ে নিলাম, সেটা কি স্বেচ্ছায় হয়েছে নাকি জোর করে হয়েছে? সেই প্রশ্নের মাঝেও সব থেকে যে বড় প্রশ্নটি উঠতে শুরু করলো যে এই মহিলাকে পাকিস্তানে নিয়ে যাওয়া হবে, এই সিদ্ধান্তটি কারা নিল? শিখ সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা পেপারে অ্যাডভাইসমেন্ট দিয়েছিলেন, সকলে আবেদন করতে পারেন সেই অ্যাড দেখে, এবং পরবর্তীকালে ডকুমেন্ট ভেরিফাই হয়
এবং ভেরিফিকেশনের পর এই মহিলাকে সিলেক্ট করা হয়েছে। কিন্তু এই মহিলা লুকিয়ে লুকিয়ে পাকিস্তানের কোনো যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন কিনা সেটা কিন্তু কেউ চেক করেনি, অন্তত আমি কোনো তথ্য এই বিষয়ে কিন্তু পেলাম না। এই ঘটনা নিঃসন্দেহে ভারতের গোয়েন্দা দপ্তর, ভারতের বিদেশ দপ্তর এবং স্বরাষ্ট্র দপ্তর সকলের মনে কিন্তু প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। কিসের প্রশ্নচিহ্ন? গুপ্তচর বৃত্তির প্রশ্নচিহ্ন। এই রকম নিদর্শন আমরা কিন্তু বহু ক্ষেত্রে দেখেছি। এক সপ্তাহ আগেই ভারতের এক বিজ্ঞানীকে কিন্তু গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। তার বিপক্ষে অভিযোগ কি ছিল জানেন? তিনি ভারতের পরমাণু যে তথ্য, সেই তথ্য চুরি করেছিলেন। আমি ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে এ বিষয়ে একটি বিস্তারিত ভিডিও বানিয়েছিলাম, আপনারা পারলে গিয়ে দেখতে পারেন। ফলে আজকে এই মহিলা হঠাৎ করে ভারতে গেলে, মানে পাকিস্তানে গেলেন, অথচ ভারতে ফিরে এলেন না, এবং পুরো ঘটনাটি এক লহমায় হয়ে গেল 9-10 দিনে। তাহলে কি এই মহিলা দিনের পর দিন ভারতে গুপ্তচর বৃত্তি করার জন্য ছিলেন? এই প্রশ্নও তো সকলের আগে উঠবে। পুরো বিষয়টায় এখনো কমেন্ট কিছু অফিসিয়ালি ভারত সরকার করেনি। পাকিস্তান সরকার ভারতের সঙ্গে সহযোগিতা করেছে নাকি, তারা নাকি এই মহিলাকে খোঁজার অনেক চেষ্টা করেছে, কিন্তু এই মহিলা নিজেই জানিয়ে দিয়েছে তিনি বিয়ে করেছেন এবং তিনি নূর নাম নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। অর্থাৎ সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হলো, সেই পরিস্থিতি কিন্তু ভারতের জন্য অত্যন্ত বিপজ্জনক। কারণ ধর্ম পরিবর্তনের এই যে পুরো বিষয়টি, এটা আমরা ভারতেও বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছি, কিন্তু পাকিস্তানে চলে যাওয়া এবং সে দেশের নাগরিককে হঠাৎ করে বিয়ে করে নেওয়া এবং তারপর ইসলাম ধর্ম গ্রহণ করা, এবং কিসের জন্য আমি যাচ্ছি, আমি আমার ধর্মীয় একটি উৎসবকে পালন করতে যাচ্ছি, ফলে আমার নির্দিষ্ট ধর্মের প্রতি টান আছে বলেই তো আমি পাকিস্তানে গেছি, কিন্তু সেখানে গিয়ে আমি অন্য ধর্মের প্রতি আকর্ষিত হয়ে বিয়ে করে নিলাম। মানে কোথাও গিয়ে এটা কোনো সেন্সেবল একটা কনক্লুশন হচ্ছে বলে আমার অন্তত মনে হচ্ছে না। যাই হোক, এবার আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি আপনারা কমেন্টে জানাবেন। তবে তার আগে আরো ইম্পর্টেন্ট একটা তথ্য আপনাদের দিয়ে দিই। আজকে পাকিস্তানের কনস্টিটিউশনাল কিছু চেঞ্জ এসছে, যেখানে পাকিস্তানের সেনাপ্রধানকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে। আজকে সে রিলেটেড পার্লামেন্টে ওদের একটি ভোটাধিকার প্রয়োগ করার একটা সিস্টেম চালু করা হয়। সেখানে পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয় যে পাকিস্তানের বর্তমান ফিল্ড মার্শাল আসিম মুনির, তার হাতে যেমন মিলিটারি সর্বোচ্চ ক্ষমতা থাকবে, পাশাপাশি তাকে লাইফ টাইম ইমিউনিটি দেওয়া হবে, যে ইমিউনিটিতে তাকে কোনোদিন গ্রেফতার করা যাবে না, কোনো তদন্তের আওতায় নিয়ে আসা যাবে না। অর্থাৎ অফিসিয়ালি আপনারা ধরে নিতে পারেন যে পাকিস্তানের ক্ষমতা সেনা প্রধানের হাতে কিন্তু চলে গেল। তিনি আগে শুধু আর্মি চিফ ছিলেন, কিন্তু এখন আর্মি, নেভি, এয়ারফোর্স তিনটেরই মাথায় যেমন বসলেন, একই সঙ্গে তিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়ে রাষ্ট্রপতি ছাড়া অন্য কাউকে রিপোর্ট করবেন না এই দাবি কার্যত মান্যতা দেওয়ার পর তাকে কিন্তু ইমিউনিটি, অর্থাৎ সর্বোচ্চ অনাক্রমতাও কিন্তু তাকে দিয়ে দেওয়া হলো, যাতে পরিষ্কার হয়ে যাচ্ছে পাকিস্তান সরকারের আর গ্রহণযোগ্যতা বা মূল্য পাকিস্তানের কাছেই আর থাকলো না। যাই হোক, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।